আসসালামু আলাইকুম সবাইকে। আমি জুনায়েদ মাহমুদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা হায়ার ম্যাথের চ্যাপ্টার 8 ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা একটু যে ত্রিকোণমিতি যে শব্দটা আছে, শব্দটা কই থেকে আসলে এর অর্থ কি এটা একটু জেনে আসি। দেখো, ত্রিকোণমিতি আসছে হচ্ছে আমাদের ২ টা শব্দ থেকে। একটা হচ্ছে আমাদের ট্রাইগন, আরেকটা হচ্ছে আমাদের মেট্রিক। এই যে ট্রাইগন যেটা আছে, ট্রাইগন শব্দটার অর্থ হচ্ছে ৩টি কোণ। ৩টি কোণ। ওকে? সো ট্রাইগন শব্দটা দ্বারা আমরা ৩টি কোণ বোঝাই। ট্রাইগন শব্দটা কোন ভাষা থেকে আসছে? এটা হচ্ছে আমাদের গ্রিক ভাষা থেকে আসছে। ট্রাইগন হচ্ছে আমাদের গ্রিক ভাষা থেকে আসছে। এর অর্থ কি? ৩টা কোণ বোঝাচ্ছে ট্রাইগন মানে। ৩টি কোণ। আর মেট্রি শব্দটার অর্থ হচ্ছে আমাদের পরিমাপ। তাহলে এখন যদি তোমাকে বলি যে ত্রিকোণমিতি এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ৩টি কোণের পরিমাপ। ৩টি কোণের পরিমাপ। সো এই অর্থটা দেখে কিন্তু বুঝতে পারতেছো যে আমরা ত্রিকোণমিতি নিয়ে অ্যাকচুয়ালি কি আলোচনা করি। আমরা যা আলোচনাই করব না কেন সবকিছুতে কি এই কোণ কথাটা ইনক্লুডেড থাকবে না? তাহলে আমরা ত্রিকোণমিতি নিয়ে কিন্তু একটা ত্রিভুজের কোণ বলো, সমবাহু ত্রিভুজের কোণ, বিষমবাহু ত্রিভুজের কোণ, সমকোণী ত্রিভুজের কোণ। ওভারঅল কিন্তু আমরা অ্যাকচুয়ালি কোণটা নিয়ে এই ত্রিকোণমিতিতে কিন্তু আমরা আলোচনা করে থাকি। সো এখন এই কোণ পরিমাপের জন্য আমাদের এই যে কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ, এই বিষয়টা জানা অনেক জরুরি। কোয়াড্রেন্ট বা চতুর্ভাগ। দেখো, আমরা যদি একটা ওয়াই অক্ষ এবং এক্স অক্ষ আঁকি, এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স ড্যাশ অক্ষ, আর এটা হচ্ছে আমাদের ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষ। এখন দেখো, এই যে এক্স ও এক্স ড্যাশ এটা কি একটা সরলরেখা না? আবার ওয়াই ও ওয়াই ড্যাশ এটা একটা সরলরেখা। দেখো, দুইটা সরলরেখা কিন্তু পরস্পরকে কি করছে? দেখো তো, লম্বভাবে ছেদ করছে না এক্ষেত্রে। দুইটা যদি পরস্পরকে লম্বভাবে ছেদ করে তাহলে দেখো আমরা 4টা সমকোণ পাই। এইদিকে একটা সমকোণ পাবো, এইদিকে একটা সমকোণ, এইদিকে একটা সমকোণ, আর দেখো এইদিকে একটা সমকোণ পাচ্ছি। আমরা 4টা কিন্তু 90 ডিগ্রি পাচ্ছি। এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি হবে আমাদের, আর এটাও আমাদের কি হবে? 90 ডিগ্রি হবে। এই যে প্রত্যেকটা যে সমকোণটা পাইছি, এই প্রত্যেকটা অঞ্চলকে আমরা এক একটা করে চতুর্ভাগ বলি। প্রত্যেকটা অঞ্চলকে আমরা কি বলি? এক একটা চতুর্ভাগ। এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে প্রথম চতুর্ভাগ, এই অঞ্চলটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এই অঞ্চলটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ, আর এই অঞ্চলটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগ। প্রত্যেকটা ভাগে কিন্তু আমাদের এক একটা কি বলতো? চতুর্ভাগ। এখন দেখো, এই চতুর্ভাগে আমরা এক একটা কোণকে কিভাবে মেজার করে থাকি। ধরে নাও আমাদের একটা কোণ আছে, সেটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে আমাদের একটা কোণ আছে। তাহলে এই যে কোণ, এই কোণটাকে আমরা কার সাপেক্ষে বা কিভাবে মেজার করব, তাই না? এই এক্স অক্ষ, দেখো এক্স অক্ষ, এক্স অক্ষের আমরা 2টা দিক পাবো। একটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক, পজিটিভ দিক, তাই না? আর দেখো এই দিকের পেছনের অংশটা কি? আমাদের এক্স অক্ষের কিন্তু এটা হচ্ছে আমাদের ঋণাত্মক দিক। আমরা যখনই কোনো কোণ মেজার করে থাকি, আচ্ছা, সেটা অবশ্যই আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে মেজার করব। আচ্ছা, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, যেমন দেখো এটা মনে করে হচ্ছে আমাদের এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিকের সাথে কিন্তু আমরা সর্বদা সব কোণগুলোকে মেজার করব। দেখো, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কিন্তু আমরা 2 ভাবে মেজার করতে পারি।
একটা হচ্ছে কোণটা আমি এইভাবেও নিতে পারি, আবার কোণটাকে কিন্তু আমি এইভাবেও নিতে পারি। সো দেখো, এই যে লাইনটা দিলাম এটা কি ছিল? এটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার দিকে না বিপরীতে? ঘড়ির কাঁটা কিভাবে চলে? এইভাবে চলে না? তাহলে সরি, ঘড়ির কাঁটা এইভাবে চলে, এই দিকটা এটা কি? এটা ঘড়ির কাঁটার বিপরীত দিক না? তাহলে এইটা হচ্ছে আমাদের ঘড়ির কাঁটার বিপরীতে, বা এটাকে আমরা বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ। এটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ। আর এই যে এটা কি ঘড়ির কাঁটার দিকে না? ঘড়ির কাঁটার দিকেই তো আমরা এই কোণটা নিলাম, আর এটাকে আমরা বলি হচ্ছে ক্লকওয়াইজ। যখনই আমরা কোনো অ্যান্টি ক্লকওয়াইজ একটা কোণ নিই, সেই কোণটা হচ্ছে হয়ে যাবে হচ্ছে আমাদের ধনাত্মক কোণ, পজিটিভ অ্যাঙ্গেল হয়। আর যখনই আমরা কোনো ক্লকওয়াইজ ডাইরেকশনে কোনো একটা কোণকে পরিমাপ করি, সেটা হয়ে যায় হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাঙ্গেল। আচ্ছা, যদি একটা ছোট থেকে উদাহরণ দিই আমরা, আচ্ছা দেখো এখানে এখানে একটা কোণ আছে, আমরা মনে করি কি এখানে একটা কোণ আছে। সো দেখো এই কোণটাকে, এটা মনে করো কি হচ্ছে মূলবিন্দু, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। সো এইখানে একটা কোণ উৎপন্ন হবে না আমাদের ছোট দেখে, এই কোণটা। সো এই কোণটা মনে করে কি হচ্ছে আমাদের 30 ডিগ্রি উৎপন্ন হলো। তাহলে এই যে 30 ডিগ্রি নিলাম, এটা কি 30 ডিগ্রি হবে? পজিটিভ 30 ডিগ্রি। তার কারণ কি? আমরা এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমি কি নিছি? এই কোণটা নিছি না? এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে আমি কোণটা নিছি। এর জন্য আমাদের এটা কি হবে? 30 ডিগ্রি। আর এইটা মনে করে কি হচ্ছে আমাদের আর। সো এই যে কোণটা, এটা কোণে মনে করি এটা হচ্ছে -30 ডিগ্রি। তাহলে কেন -30 ডিগ্রি এটা হলো? তার কারণ হচ্ছে আমরা এক্স অক্ষের সাথে এটা কি, এটা ক্লক ওয়াইজ ডাইরেকশনে কিন্তু আমি অ্যাঙ্গেলটা নিচ্ছি। এক্স অক্ষ এখানে, আমি ক্লক ওয়াইজ ঘুরে এসে কিন্তু এই 30 ডিগ্রি কোণটা আমি কিন্তু নিচ্ছি। এজন্য কিন্তু আমাদের এটা কি হয়েছে? -30 ডিগ্রি কোণ হয়েছে। আচ্ছা, যদি আমরা এক্স অক্ষ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে এই বরাবর আসি, মানে ঠিক ওয়াই অক্ষ যেখানে আছে সেই অক্ষ বরাবর আসি, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আরো একটু যদি আমরা আগায় আসি, এবার মনে করো কি আমরা এই বরাবর আসলাম, তাহলে এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা এই পয়েন্ট বরাবর আসলাম, তাহলে এই যে কোণটা তৈরি হলো এটা কত ডিগ্রি হয় বলো তো? 180 ডিগ্রি, তাই না? আমরা যদি আরো একটু আগায় যাই, এই পর্যন্ত যদি আসি, এইখান থেকে ঘুরে এসে একবারে এই পর্যন্ত, তাহলে এটা কোন কত কত ডিগ্রি কোণ হবে বলো তো? এটা কিন্তু আমাদের তখন হয়ে যাবে 270 ডিগ্রি। এক্স অক্ষ থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এসে একবারে দেখো ওয়াই এর নেগেটিভ অক্ষ পর্যন্ত আমাদের কত আসবে? 270 ডিগ্রি। এটা যদি আমি আরো একটু আগায় দিই, তাহলে দেখো এক্স অক্ষ থেকে একবার চক্কর কেটে আবার এক্স অক্ষতে আসলাম, তাহলে কি একবার সম্পূর্ণ একটা চক্কর কাটছে না? তো সম্পূর্ণ একটা চক্কর কাটলে আমাদের যে কোণটা তৈরি হবে সেটা কত হবে? 360 ডিগ্রি। হিসাব করো, এতটুকু হবে হচ্ছে আমাদের 90 ডিগ্রি, এখান থেকে এতটুকু আসবে হচ্ছে আরো 90 ডিগ্রি, মানে কি 180 ডিগ্রি। এখান থেকে এতটুকু আসলে আরো 90 ডিগ্রি যোগ হবে, তাহলে 180 প্লাস 90 কত হয়? 270 ডিগ্রি। 270 সাথে আরো 90 ডিগ্রি যোগ হলে কত হবে আমাদের? 360 ডিগ্রি। তাহলে আমরা যখন একবারে ঘুরে আবার আগের বিন্দুতে ব্যাক করব, তখন আমাদের কত ডিগ্রি কোণ হবে? তখন কিন্তু আমাদের 360 ডিগ্রি রোটেশন বা একটা কোণ আমরা কিন্তু উৎপন্ন করব এই কেন্দ্রে। আচ্ছা, সো এখন আমরা যদি কিছু কোণের অবস্থান জানতে চাই, মনে করে একটা কোণ দেখো যে 450 ডিগ্রি অ্যাঙ্গেল। এই 450 ডিগ্রি কোণটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থান করবে, এটা যদি আমরা এখন জানতে চাই, তাহলে আমরা কিভাবে বের করতে পারবো? সো এইটা জানার সহজ উপায়, সো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই 450কে আমরা 90 দিয়ে ভাগ দেব। 50 ভাগ 90। দেখো 450কে যদি আমি 90 দিয়ে ভাগ দিই, 450 ডিগ্রিকে আমি 90 ডিগ্রি দিয়ে ভাগ দিলে দেখো আসে হচ্ছে
5। এর মানে কি দেখো তো, আমি 5কে যদি আবার 90 ডিগ্রিতে গুণ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছে, 450 ডিগ্রি পেয়ে যাচ্ছে না? এর মানে হচ্ছে তখন আমি যদি এখান থেকে যাত্রা শুরু করলাম, মনে করো এটা এক্স ও এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ও এটা হচ্ছে ওয়াই প্রাইম, এই বিন্দুতে যাত্রা শুরু করে আমি 5 বার সমকোণ উৎপন্ন করব বা 90 ডিগ্রি অতিক্রম করব। দেখো এটা একবার হচ্ছে, এটা 2বার, এটা 3বার। দেখো এটা একটা সমকোণ অতিক্রম করলাম, এইটা তাহলে 1 2 3 বার, এটা হচ্ছে আমাদের 4বার। তাহলে এই কোণটা কততে আছে, 5বারে, তাহলে আরো একবার আমাকে যাইতে হবে, আরো একবার গেলে কোথায় হবে, আরো একবার, 5বার। তাহলে এই কোণটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে ওয়াই অক্ষ বরাবর অবস্থান করতেছে, তাই না? এই যে 450 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি কোন অক্ষ বরাবর অবস্থান করতেছে, ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমাদের অবস্থান করতেছে। এটা হচ্ছে আমাদের 450 ডিগ্রি অ্যাঙ্গেল। আর একটা উদাহরণ দিই আমরা। মনে করা হচ্ছে আমাদের এবার বলতে চাচ্ছে 730 ডিগ্রি অ্যাঙ্গেলটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, এই 450 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কিন্তু কোনো চতুর্ভাগে অবস্থিত না, এটা কি, এটা কিন্তু আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর অবস্থিত, এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর অবস্থিত, বরাবর অবস্থিত। আচ্ছা, কোনো চতুর্ভাগ বরাবর নয়, কারণ চতুর্ভাগ কোনটুকু বলতো, এই যে এর মাঝের যে পোর্শনটা, এটা হচ্ছে আমাদের চতুর্ভাগ। আচ্ছা, এই এক্স এটা কিন্তু ডাইরেক্ট ওয়াই অ্যাক্সিস বরাবর আছে, এই যে 450 ডিগ্রিটা আমাদের কিন্তু এই দুইটা চতুর্ভাগের মাঝে নেই। যেমন দেখো এই উদাহরণটা দেখলাম একটু ভালোভাবে বুঝতে পারবো। সো প্রথমে কাজ কি আমাদের, প্রথমে কাজ হচ্ছে এই যে 730 আছে না, যে 730টাকে আমরা 90 দিয়ে ভাগ দিই। 730 ডিগ্রি অ্যাঙ্গেলকে যদি আমি 90 দ্বারা ভাগ দিয়ে দিই, কত আসে দেখি, 730 ভাগ 90 আসে হচ্ছে 8.11। এবার দেখো 8.11 আসছে না, এখানে পূর্ণ সংখ্যা কতটুকু, 8 না, 0.11 তো ভগ্নাংশ, আমরা পূর্ণ সংখ্যা মানে 8কে দিয়ে আমি 90কে গুণ দিব, 8 ইন্টু 90, 8 ইন্টু 90 ডিগ্রি দিলে হচ্ছে দেখো হচ্ছে আমাদের 720 হয়, যে 8 ইন্টু 90 দিলে আমাদের হয়ে হচ্ছে 720 ডিগ্রি। তাহলে 730 ডিগ্রি হতে গেলে কি করা লাগবে বলো তো, আমাদের 10 ডিগ্রি যোগ দেওয়া লাগবে না? দেখো এই যে 8 ইন্টু 90 গুণ দিলে হচ্ছে আমাদের কথা হয় 720 ডিগ্রি, 10 ডিগ্রি যোগ দিলে কি হচ্ছে আমাদের 730 ডিগ্রি হয়ে যাচ্ছে। এটাই কিন্তু আমরা এই যে সুন্দর একটা রূপে কিন্তু কনভার্ট করে নিলাম, 8 ইন্টু 90 প্লাস 10। আচ্ছা, আমরা আরো কয়েকটা অ্যাঙ্গেল কিভাবে কনভার্ট করি, ধরো হচ্ছে মনে করেন 930 ডিগ্রি, সেম কাজ করবো আমরা। 930 ডিগ্রি অ্যাঙ্গেলকে আমরা 90 দিয়ে ভাগ দিই, 930কে 90 দিয়ে ভাগ দিলে কত থাকে, 10.33, 10.33। এখানে যে পূর্ণ সংখ্যা আছে মানে 10, এবার 10কে আমি 90 দিয়ে গুণ দিয়ে দেবো, 10 ইন্টু 90, দেখো 10 ইন্টু 90 গুণ দিলে কত আসে, 900 আসে না আমাদের। সো এটা তো এখন 930 হলো না, সো 900-র সাথে কত যোগ দিলে আমাদের 930 হবে, 900 ডিগ্রির সাথে কিন্তু আমাদের 30 ডিগ্রি যোগ দিলে কিন্তু 930 হবে। তাহলে দেখো এবার যদি তোমাকে আমি বলি 10 ইন্টু 90 প্লাস 30 ডিগ্রি, তাহলে কি আসছে আমাদের 930 ডিগ্রি। এই কথাটাকে 930 ডিগ্রি কত সুন্দরভাবে একটা রূপে রূপান্তর করছে। আমরা আরো একটা অ্যাঙ্গেলকে রূপান্তর করি, চার নম্বর হচ্ছে 5160 ডিগ্রি। প্রথমে আমাদের কাজ কি, 5160 ডিগ্রিকে আমি 90 দ্বারা ভাগ দিয়ে দেবো। 5160কে যদি আমি 90 দ্বারা ভাগ দিই কত আসে আমাদের, 57.3।
57.33 অ্যাঙ্গেল আসে। আচ্ছা, তাহলে এখন আমাদের কাজ কি বলতো? এখন আমাদের যে মেইন কাজটা সেটা হচ্ছে এই 50.77 এর পূর্ণ অংশটা কতটুকু? 57 না? এই 57 কে আমি 90 দ্বারা গুণ দেবো। 57 কে 90 দ্বারা গুণ দেবো, দিয়ে দেখব যে কত আসে। 57 ইন্টু 90 দিলে আসে হচ্ছে 5130 ডিগ্রি। সো আমাদের আর কত যোগ দিলে 5160 ডিগ্রি হবে? আরো যদি আমি 30 ডিগ্রি যোগ দিয়ে দিই তাহলে কি 5160 ডিগ্রি হবে না? তাহলে দেখো আমি কিন্তু এই 90 এর একটা গুণিতক বানায় ফেলাইছি, এই যে 5160 কে। সো দেখো প্রত্যেকটাকে দেখো আমি 90 এর সাথে কিছু একটা গুণ দিয়ে যোগ দিছি, 90 এর সাথে কিছু একটা গুণ যোগ, প্রত্যেকটা 90 এর সাথে কিছু একটা গুণ যোগ। সো প্রত্যেকটাই কিন্তু আমি এই 90 এর গুণিতক আকারে প্রকাশ করলাম। আচ্ছা, গেল মুছে। সো এখন আমি এগুলো চিত্র আঁকাবো। সো এগুলো চিত্র কিভাবে হবে দেখো। প্রথমে দেখো এটা 730 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এখন 730 ডিগ্রি কিভাবে আঁকাবো বলতো? আমরা এক্স থেকে এক্স এর কি বরাবর বলতো? সেটা ধনাত্মক কোণ, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর 8টা সমকোণ উৎপন্ন করবো। তাহলে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, আবার 5টা 6টা 7টা 8টা। দেখো এই যে 8টা সমকোণ উৎপন্ন করলাম। এখন 8টা সমকোণ উৎপন্ন করলাম এই বিন্দুতে আসতেছে, তাহলে আমাকে এই বিন্দু থেকে +10 মানে আরেকটু উপরে যেতে হবে। তাহলে এই জায়গায় হয়ে যাবে আমাদের কোণটা। 8টা উৎপন্ন করে আমি এই বিন্দুতে আসছি, এই বিন্দু থেকে আমি +10 গেছি, যে +10 আছে না, কিছু অংশ তো এখনো আমাদের এক্সট্রা আছে। সো ওই এক্সট্রা অংশটা একটু গেছে, যেই কিন্তু আমরা এই 730 ডিগ্রি কোণটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিসের চিত্র হবে? এটা হচ্ছে আমাদের 730 ডিগ্রির চিত্র হবে। আশা করি এটা বুঝছো। এবার যদি আমরা 930 ডিগ্রির ক্ষেত্রে যাই। আচ্ছা, 930 ডিগ্রির জন্য আমাদের কয়বার করতে হবে দেখো তো? 10 বার না? তাহলে দেখো, একবার হলো সমকোণ, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার। এই দেখো এখানে এসে আমাদের 10 বার কমপ্লিট হয়েছে। 10 বার থেকে আর একটু যেতে হবে, 30 ডিগ্রি মানে কি আর একটু সামনে যেতে হবে, তাহলে আর একটু সামনে গেলাম। তাহলে এই কোণটা হয়ে যাবে হচ্ছে আমাদের কি কোণ বলতো? 930 ডিগ্রি কোণ। তাহলে 930 ডিগ্রি কোণ দেখো তো কোন চতুর্ভাগে আসতেছে? 930 ডিগ্রি কোণ কিন্তু আমাদের আসবে হচ্ছে তৃতীয় চতুর্ভাগে। এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ। এই যে এটা কিন্তু আমরা দেখছো, মনে করো যে আমাদের প্রথম চতুর্ভাগে ছিল। এখন দেখো যদি কোন একটা কোণের মান এরকম দেওয়া থাকে যে 90 ডিগ্রি ইন্টু 5 -30 ডিগ্রি, এতক্ষণ ধরে দেখো আমরা কি এই যে কোণটা ছিল এটা কি আকারে ছিল? আমাদের যোগ আকারে ছিল না? কিন্তু এখন দেখো আমাদের বিয়োগ আকারে যাচ্ছে। সো এটা একটু আমরা ক্যালকুলেশন করে কত আসে দেখো। 90 ইন্টু 5 কথায় 5 9 45 মানে 450 ডিগ্রি মাইনাস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। সো এটা আসতেছে হচ্ছে আমাদের 420 ডিগ্রি। সো 420 ডিগ্রিকে আমাদের কোশ্চেনে এইভাবে দিছে যে 90 ইন্টু 5 মাইনাস 30। সো এইটাকে যদি আমি এখন অবস্থান নির্ণয় করতে চাই এই কোণটার, তাহলে কিভাবে করব? প্রথমে দেখো যে 90 যাব কতবার? 5 বার। তাহলে দেখো এখান থেকে শুরু করলাম, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার। সো 5 বার যখন আসলাম তখন এই পয়েন্টে আসলাম, মানে কি ওয়াই অক্ষতে আসলাম। সো এখন আমাকে কি বলছে? আমাকে নেগেটিভে যেতে হবে। তাহলে আমি যদি সামনে যুক্তাম তাহলে কি হয়ে যেত? আমাদের পজিটিভ হয়ে যেত। সো আমাদের তো পজিটিভ তো চাইনি, আমাদের এখানে কি দিছে? এখানে কিন্তু আমাদের নেগেটিভ দিছে। তার মানে কিন্তু আমাদের এখান থেকে 5 বার এসে আমাদের পেছন দিকে আসতে হবে। আসলে যে বিন্দুটা পাবো এখান থেকে যদি আমি একটা কোণ অঙ্কন করে দিই তাহলে এই কোণটাই হয়ে যাবে হচ্ছে আমাদের 420 ডিগ্রি। আচ্ছা, যদি এখানে যদি মাইনাস না থেকে প্লাস থাকতো তাহলে কি করতাম? যদি মাইনাস না থেকে আমাদের এখানে +30 ডিগ্রি থাকতো তখন কিন্তু আমরা এই যে সামনের দিকে এসে
এরকম একটা কোণ পাই, তখন কিন্তু আমরা বলতে পারতাম যে এটা +30°, কিন্তু এখানে +30° দেওয়া নাই, এটা কিন্তু আমাদের -30° দেওয়া আছে। এর জন্য কিন্তু আমরা 5 নম্বর 90°তে এসে কি করছি, পেছনে গেছি। আচ্ছা, তো আমাদের লাস্ট নম্বর একটা ম্যাথ আছে, এটা দেখো যে 5160°, ঠিক আছে, এটার অবস্থাটা আমরা কিভাবে নির্ণয় করবো? এই কোণটা দেখো অনেক বড় একটা কোণ না, এটাকে যখন আমরা 90° দ্বারা ভাগ দিছি, দেখো আমাদের 57.33 আসে, মানে আমাদের অলমোস্ট 57 বার 90° বা সমকোণ অতিক্রম করতে হবে। সো দেখো 57 বার কিন্তু 90° অতিক্রম করা কিন্তু অতটা সহজ একটা বিষয় না। সো দেখো আমি যদি এভাবে করতেও চাই, কিভাবে হবে? শুরু হলো 4, ঘুরতেই থাকতে হবে না এইভাবে, এইভাবে কি করা যায়? দেখো কত কষ্ট হয়ে গেল না এটা, করা যাবে বাট অনেক কষ্ট হবে তোমাদের এই হিসাবটা মিলাইতে যায়। সো আমরা একটা টেকনিক ইউজ করবো এক্ষেত্রে। সো দেখো যখন আমরা 90° যাই, 90° গেলে কি আমরা ওয়াই অ্যাক্সিসে আসি, আবার 90° গেলে কি এখানে আসি, আবার 90° গেলে এখানে, আবার 90° গেলে এখানে। কিন্তু দেখো আমি যদি 360 যাই একবারে, 360, 180, 270, 360, যদি আমি 360° ঘুরি তাহলে কি হয়, আমি যে বিন্দুতে যাত্রা শুরু করছি আমি আবার সেই বিন্দুতে এসে পৌঁছাই না? দেখো এখানে কিন্তু আমি মনে করি কি ও বিন্দু থেকে যাত্রা শুরু করছি, তাহলে আমি ও বিন্দুতে এসে পৌঁছাইলাম 360° অ্যাঙ্গেল ঘোরার পরে। তাহলে আমি এখন বলতে পারতেছি যে এরকম যদি তোমাকে দেওয়া থাকে 3 × 360°, এই কোণটা কোথায় হবে? আমরা জানি যে 360° একবার ঘুরলে ওই বিন্দুতেই থাকে, 3 বার ঘুরলেও আমাদের কোন বিন্দুতে থাকবে, ওই বিন্দুতেই থাকবে। 3 × 360 কোন বিন্দুই হবে, এই বিন্দুটাই হবে, মানে যে বিন্দু থেকে আমি যাত্রা শুরু করছি। বুঝছো? আমরা এখন চেষ্টা করব যে 5160-কে এই যে 360°-র আন্ডারে নিয়ে আনতে। কিভাবে? আমরা এখন ভাগ দেব হচ্ছে 5160°-কে 360°। এখানে যখন ক্যালকুলেশনটা আমরা করব তখন কত আসে দেখি, 5160 14.33। এখন আমরা কি করব, ওই পূর্ণ সংখ্যা ইন্টু 360° যোগ দিয়ে দেখি যে আর কত ডিগ্রি লাগে আমাদের এই 5160 পৌঁছাইতে। তো 14 × 360 আসে হচ্ছে আমাদের, এটা আসে হচ্ছে 5040। এটা যদি 5040 আসে তাহলে এটা আসবে হচ্ছে আমাদের 120°। আচ্ছা, তাহলে দেখো এটা আমাদের কি আসলো, 14 × 360 প্লাস কত, 120°। তাহলে দেখো সো 14 × 360 এর মানে কি, আমি যদি 360 বার ডিগ্রি একবার ঘুরি তাহলে এই বিন্দুতে আছে, আমি যদি এটা 14 বারও ঘুরি তাহলে কি আমি এই বিন্দুতেই থাকবো না, তাই তো? সো 14 বার ঘোরার পর, 14 বার 360° ঘোরার পরও কিন্তু আমি কি করব, এই বিন্দুতেই থাকবো, আমার কিন্তু বিন্দুটা কি চেঞ্জ হচ্ছে না। তাহলে 14 বার ঘুরেও আমি কি এই বিন্দুতেই আছি, যে ও পয়েন্টেই আছি। আচ্ছা, সো এর সাথে আমার কত ডিগ্রি যোগ লাগবে, 120°। এখন আমার এক্সট্রা কতটুকু যাওয়া লাগবে, এক্সট্রা 120° যাওয়া লাগবে। তাহলে দেখো এটা 14 বার ঘুরে আমি এই পয়েন্টে আছি, এবার এইখান থেকে সামনে গেলাম, এটা হচ্ছে আমাদের 90°, 90 থেকে যদি আর একটু আগাই তাহলে কত হচ্ছে আমাদের 30°। এটা হচ্ছে আমাদের কত ডিগ্রি হচ্ছে, এটা হচ্ছে আমাদের 90°, আর এই যে এখান থেকে এতটুকু কত ডিগ্রি আমাদের 30°, আনুমানিক ধরে নিচ্ছি। তাহলে 90 আর 30 কত হচ্ছে আমাদের 120°, তাই না? সো 120°কে তুমি একটু এভাবে ভাঙতে পারো, যে 120°কে এভাবে লেখা যায় না, 90° প্লাস 30°, মানে এক ঘর 90° যাবো আর একটু সামনের দিকে যাবো, 90 প্লাস 30 একটু সামনের দিকে গেলে এই দেখো আমাদের এখন যে কোণটা উৎপন্ন হচ্ছে এটা হয়ে যাবে হচ্ছে 5160। দেখো খুব সহজে কি আমরা অবস্থানটা নির্ণয় করতে পারলাম না, তাহলে এইটার অবস্থান কোথায় হবে দেখো তো, এটা হতো কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ না, তাহলে 5160-এর অবস্থান কিন্তু আমাদের হবে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। আচ্ছা, এখন দেখি এগুলো তো সব এতক্ষণ ধরে যে উদাহরণগুলো দেখলাম তোমাদেরকে দেখাইলাম, সবগুলো কি কোন, সবগুলো পজিটিভ কোন না, একটা দুটো আমরা নেগেটিভ কোন দেখি।
কোনগুলো যদি এখন নেগেটিভ হয়, মনে করো কি -240 ডিগ্রি। নেগেটিভ কোণ যখন সেম কাজ করবো, আমরা 240কে 90 দিয়ে ভাগ দিব। চিহ্ন নেওয়ার দরকার নেই, জাস্ট তুমি ওই সংখ্যাটাকে 90 দিয়ে ভাগ দিয়ে দিলেই হবে। 240কে আমি যদি 90 দিয়ে ভাগ দিই কত হয়? 240 ভাগ 90, 2.67, 2.67। তাহলে এটা যে প্রকাশ করতে চাই, তাহলে -90 ইন্টু 2 কত আছে? 180, -60 ডিগ্রি। তাহলে দেখো আমাদের কি আসতেছে যে -90 ইন্টু 2 -60 ডিগ্রি। এই কোণটা কিভাবে হিসাব করব? আসো দেখি। সেখানে দেখো এই কোণটা আমরা কোথায় যাব? দেখো তো 90 ইন্টু 2, এখানে মাইনাস আছে না? এতক্ষণ ধরে কিন্তু আমরা এক্স অক্ষের কি বিপরীত দিকে গেছিলাম, মানে আচ্ছা ঘড়ির কাঁটা বিপরীত দিকে গেছিলাম এক্স অক্ষ থেকে, কিন্তু এখন কিন্তু আমাদের ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণ আমাকে কোন দিকে যেতে হবে? ঘড়ির কাঁটার দিকে, মানে আমাকে এই দিক বরাবর যেতে হবে। তাহলে আমাকে 90 ইন্টু 2, আমাকে 90 পূরণ করতে হবে কয়টা? 2টা। তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করি, একটা পূরণ হলো, 2টা পূরণ হলো, এই বিন্দুতে আসলো। এর সাথে আরো -60 ডিগ্রি, মাইনাস মানে হচ্ছে এইদিকে যাব, মাইনাস মানে পেছন দিকে পিছাচ্ছে আমি, -60 ডিগ্রি মনে করলে এই বিন্দুতে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার কোণটা আসবে হচ্ছে এইটা, এই কোণটাই হচ্ছে আমাদের -240 ডিগ্রি। সো যখনই ধনাত্মক কোণ হবে তখনই কিন্তু আমরা কি যাব? এক্স অক্ষের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যাব। আর যখনই ঋণাত্মক কোণ হবে তখন আমরা কি যাব? এক্স অক্ষের সাথে ক্লকওয়াইজ যাব। সো দেখো এই কোণটা আমাদের কোন চতুর্ভাগে পড়তেছে? এটা কিন্তু আমাদের পড়তেছে হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে। যে কোনো কোণকে আমরা সাধারণত দুই ভাবে পরিমাপ করতে পারি। সো একটা হচ্ছে আমাদের ডিগ্রি, একটা হচ্ছে রেডিয়ান। এতক্ষণ ধরে যে আমরা ডিগ্রি ডিগ্রি বলতেছি না, এটা হচ্ছে আমাদের কোণের 60মূলক পদ্ধতি। আচ্ছা, তো 60মূলক পদ্ধতিতে আমাদের কোণের পরিমাপের একক কি কি আছে? একটা হচ্ছে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এগুলো সবই হচ্ছে আমাদের 60মূলক পদ্ধতি। আর একটা পরিমাপের একক আছে, সেটা হচ্ছে আমাদের রেডিয়ান, যেটা হচ্ছে আমাদের বৃত্তীয় পদ্ধতি। সো এই কোণের এই দুইটা পরিমাপের এককে কিন্তু আমরা একটু পরে দেখব, প্রত্যেকটা দিয়ে কিন্তু আমরা ম্যাথ করব। আচ্ছা, সো তার আগে আমরা বৃত্তের কিছু বৈশিষ্ট্য তোমাদের আগে জানতে হবে। সো দেখো এটা হচ্ছে আমাদের বৃত্ত। এই আটটা হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, সো এখন এই বৃত্ত দেখো, বৃত্তের পরিধি, পরিধির আমাদের একটা সূত্র আছে। আচ্ছা, সো বৃত্তের পরিধি কোনটা? দেখো তো, বৃত্তের পরিধি হচ্ছে, তুমি যদি এই বৃত্তের এই যে লাইন বরাবর, বৃত্তের যদি একবারে লাইন বরাবর হাঁটতে থাকো, তাহলে তুমি যেই দৈর্ঘ্যটা অতিক্রম করবা সেটাই হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। এই লাইন বরাবর সম্পূর্ণ বৃত্তের একবারে লাইন বরাবর যদি তুমি হাঁটতে থাকো, তাহলে যে তুমি দৈর্ঘ্যটা অতিক্রম করবা সেটা হয়ে যাবে হচ্ছে আমাদের কি বলতো? পরিধি। আচ্ছা, সেই পরিধির একটা সূত্র আছে আমাদের, এখন তো মনে পড়ে কিনা? সেটা হচ্ছে 2πr। এটা ব্যাসার্ধ হলো পরিধি। এখন বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কোনটা? বৃত্তের যেই জ্যাটা, ঠিক আছে, বৃত্তের যেই জ্যাটা বৃত্তের কেন্দ্র বরাবর যায়, আচ্ছা, বৃত্তের কেন্দ্র দিয়ে যেই জ্যাটা যায় ওটাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে দেখো আমি যদি এই সম্পূর্ণটা দিই, এই সম্পূর্ণ রেড লাইন হচ্ছে যে এ বি অংশটা,
এইটাই হয়ে যাবে হচ্ছে আমাদের এই বৃত্তের ব্যাস। দেখো বৃত্তের এতটুকু আর এতটুকু আর, তাহলে এই আর প্লাস আর এইটাই কি হয়ে যাচ্ছে আমাদের বৃত্তের ব্যাস হয়ে যাচ্ছে না? বৃত্তের ব্যাস হচ্ছে আমাদের এ বি। এ বি কে আমরা কি লিখতে পারি? আর প্লাস আর, মানে কি 2r। তাহলে দেখো বৃত্তের ব্যাস কিন্তু ব্যাসার্ধের কি দ্বিগুণ না? মানে ব্যাসার্ধকে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? ব্যাস পেয়ে যাচ্ছে। প্রত্যেকটা বৃত্তের একটা ধর্ম আছে, সেটা হচ্ছে দেখো এটা বড় বৃত্ত, এটা ছোট, এটা আরো একটু বড় বৃত্ত, তাই না? এটা অনেক বড়, এটা একটু ছোট, এটা একটু বড়। সো যে কোনো বৃত্তের যদি আমি পরিধিকে ব্যাস দিয়ে ভাগ করে দিই, যে কোনো বৃত্তের, এটা হোক কি ছোট হোক, বড় হোক, অনেক বড় হোক, ঠিক আছে, অসীম পর্যন্ত বড় হোক, এটা ম্যাটার করে না। যে কোনো বৃত্তের যদি আমি এই পরিধির মানটাকে এই ব্যাসের মান দিয়ে যদি আমি ভাগ দিয়ে দিই, তাহলে আমরা একটা কনস্ট্যান্ট মান পাবো, অলওয়েজ একটা কনস্ট্যান্ট মান পাবো। সেটা ভ্যালু হচ্ছে 3.1416, আরো আছে, ঠিক আছে। এই ভ্যালুটা বলো তো কিসের মান? তোমরা কিন্তু জানো এইটা হচ্ছে আমাদের পায়ের ভ্যালু। যে কোনো বৃত্তের পরিধি আর যে ব্যাসের যে অনুপাত, সেটাই কিন্তু আমাদের পাই। আর এইটা যে কোনো বৃত্তের ক্ষেত্রে সেম থাকে। এই বৃত্তের পরিধিকে তুমি ব্যাস দিয়ে ভাগ দাও, তাও দেখবা 3.1416 পাবা। এই বৃত্তের পরিধিকে তুমি ব্যাস দিয়ে ভাগ দাও, তাও দেখবা তুমি 3.1416 পাবা। আবার ছোট বৃত্তের এই বৃত্তের পরিধিকে ব্যাস দিয়ে ভাগ দাও, তাও তুমি 3.1416 পাবা। সো এই পরিধি আর ব্যাসের অনুপাত অলওয়েজ কি থাকে? একটা কনস্ট্যান্ট মান থাকে, যেটার মান হচ্ছে 3.1416। দেখো বৃত্তের, এটা হচ্ছে বৃত্ত, বৃত্তের এই দুটো অংশ পরিধি বরাবর আমি কেটে নিছি, এ বি অংশ। এ বি অংশ না, এই অংশটাকে বলা হয় বৃত্ত চাপ। বৃত্তের চাপটা কি? বৃত্তের চাপটা হচ্ছে বৃত্তের পরিধি বরাবর যে কোনো অংশ যখন আমি কেটে নেব, ওই অংশটাই হচ্ছে আমাদের বৃত্ত চাপ হয়ে যাবে। তাহলে যে এ বি একটা দৈর্ঘ্য আছে না, যে এ বি বরাবর যদি আমি যাই, এর একটা দৈর্ঘ্য আছে না, এই দৈর্ঘ্যটার মানই হবে হচ্ছে আমাদের বৃত্ত চাপের। একটা এই চাপটা যদি, বৃত্ত চাপটা যদি আমাদের এই বৃত্তের কেন্দ্রে মনে করো কি থিটা কোণ উৎপন্ন করছে, আর এই বৃত্তের ব্যাসার্ধ ধরে নাও আর, তাহলে বৃত্তচাপটা আমি এস দ্বারা প্রকাশ করি। তাহলে এই এস আর এবং থিটার একটা সুন্দর সম্পর্ক আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল হচ্ছে আর থিটা। বৃত্তচাপের এই মানটা তুমি কিভাবে পাবা? এই বৃত্তের ব্যাসার্ধ এবং এই কেন্দ্রে যে পরিমাণ কোণ উৎপন্ন করছে তুমি যদি গুণ দিয়ে দাও, তাহলে কিন্তু এই যে বৃত্তচাপটা আছে না, এই দৈর্ঘ্যটার মান তুমি পেয়ে যাবে। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ। এই সূত্রটা দিয়ে কিন্তু আমরা এই চ্যাপ্টারে যতগুলা ম্যাথ আছে সবগুলো কিন্তু করবো। এইখানে দেখো, এখানে কিন্তু এস যেটা আছে, এসটা আমরা পাবো হচ্ছে কিসে? এসটা কিন্তু আমরা পাবো হচ্ছে মিটার। আচ্ছা, মিটার এস এর একক। আচ্ছা, আর ব্যাসার্ধ এটা হচ্ছে আমাদের মিটার। আর এই যে থিটা না, এই থিটা হচ্ছে আমরা বসাবো হচ্ছে রেডিয়ানে, নট ডিগ্রিতে। আচ্ছা, এটা অবশ্যই হবে কিসে? রেডিয়ানে আমাকে বসাতে হবে। এই সূত্রটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা সূত্র, সবাই তুলে নিও। এবার তার কিছু কিছু আমাদের কনভার্সন একটু জানতে হবে, যেমন 60মূলক পদ্ধতিতে 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমাদের 60 মিনিট। আবার 1 মিনিটকে একটা দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আর 1 মিনিট ইকুয়াল হচ্ছে আমাদের 60 সেকেন্ড। এই কনভার্সনটা আমাদের লাগে। 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমাদের 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়াল হচ্ছে আমাদের 60 সেকেন্ড। তুলে নিও সবাই এগুলো। এই কোশ্চেনটা দেখো, এখানে তোমাকে একটা ডিগ্রিতে মান দিয়ে দিছে, এটাকে বলছে কি রেডিয়ানে প্রকাশ করতে। প্রথমে আমরা রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক আছে সেটা জানবো। আচ্ছা, সো এটা হচ্ছে আমরা কি জানি 180 ডিগ্রি না? 60মূলক পদ্ধতিকে এটাকে বলা হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে যাব, ঠিক আছে, তখন এটাকে বলা হচ্ছে আমাদের পাই রেডিয়ান। দুইটা জাস্ট এককের আলাদা আলাদা পদ্ধতি। তাহলে এখন কি আমরা লিখতে পারি এখানে? দেখো তো,
180 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমাদের পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ঐকিক নিয়ম, পাই বাই কি 180 রেডিয়ান লেখা যায় না? তাহলে দেখো আমরা 1 ডিগ্রি ইকুয়াল কত পাইলাম, যে পাই বাই 180 রেডিয়ান। আবার জিনিসটা একটু উল্টায় দাও তো, যে পাই রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইকুয়াল কত হবে, 180 বাই পাই ডিগ্রি। 1 ডিগ্রি এবং 1 রেডিয়ান এটার মানটা কিন্তু আমরা পেয়ে গেছি। সো 1 ডিগ্রি ইকুয়াল হচ্ছে আমাদের পাই বাই 180 রেডিয়ান, আর 1 রেডিয়ান ইকুয়াল কত, 180 বাই পাই ডিগ্রি। আচ্ছা, এই দুইটা সূত্র কিন্তু আমরা এখানে ইউজ করব। এইভাবে আমাদের দুইটা সূত্র লাগবে। একটা হচ্ছে 1 ডিগ্রি ইকুয়াল কত, 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়াল হচ্ছে আমাদের 60 সেকেন্ড। ওকে, সো এবার এই যে ডিগ্রির মানটা আছে এটা আমরা এখন রেডিয়ানে প্রকাশ করব। এখন কিভাবে, সো প্রথমে দেখো আমরা শেষের দিক থেকে শুরু করব। 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। এখন এই সেকেন্ডটাকে আমরা প্রথমে মিনিটে কনভার্ট করব। আচ্ছা, তাহলে দেখো আমরা কি জানি 1 মিনিট ইকুয়াল কত সেকেন্ড, 60 সেকেন্ড, মানে হচ্ছে 60 সেকেন্ডে 1 মিনিট, জাস্ট ঘুরাই লিখছে এবার কিছু না। তাহলে 1 সেকেন্ডে কত মিনিট, 1/60 মিনিট। 1 সেকেন্ডে যদি 1/60 মিনিট হয় তাহলে 53 সেকেন্ডে কয় মিনিট, 53/60 মিনিট। ঐকিক নিয়ম করছে জাস্ট। 1 সেকেন্ডে যদি 1/60 মিনিট হয় তাহলে 53 সেকেন্ডে কি হবে, 53টা গুণ হয়ে যাবে পরে। তাহলে দেখো এই যে 53 সেকেন্ড, তাহলে আমি যদি এই সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করতে চাই তাহলে 53 সাথে আমি কত দ্বারা ভাগ দিতেছি, এই দেখো 60 দ্বারা ভাগ দিচ্ছে না, এই দেখো 60 দ্বারা ভাগ দিচ্ছে না। 53 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে আমি কি করতেছি, 60 দ্বারা ভাগ দিচ্ছি। তাহলে 53/60 কি হয়ে যাবে, টোটালটা হয়ে যাবে মিনিট। এটা আমি মিনিটে কনভার্ট করলাম, এটা আগে থেকে মিনিটে কনভার্ট আছে। সো এখন দেখো আমি এই যে 54 53/60, এই যে একটা সুন্দর দেখে কথা লিখছে। সো এইটা কিন্তু অ্যাকচুয়ালি আসে হচ্ছে আমাদের মিশ্র ভগ্নাংশ। সো তোমরা আগে মিশ্র ভগ্নাংশ কোর্স করে আসছো, যে 1/2। সো এই মিশ্র ভগ্নাংশটাকে যখন আমি লব হরে কনভার্ট করব, কিভাবে করি, 2 1 2 যোগ 1 কত হয়, 3/2। 2 এর সাথে 1 গুণ দিয়ে 1 যোগ দিই, 2 এর সাথে 1 গুণ দিয়ে ওপরটা যোগ দিয়ে যেই যোগফলটা হবে এটাকে উপরে লিখি আর নিচেরটাকে নিচে লিখি, তাই না? তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমি কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করব, 60 এর সাথে 54কে গুণ দিব। দেখো 60 × 54 যোগ দিব কত, 53। এটা হচ্ছে আমাদের 3293, 3293, আর ভাগ কত হবে 60। এটা হয়ে গেল আমাদের মিনিট। আবার দেখো, আবার যখন আমরা মিনিটকে এবার আমরা ডিগ্রিতে কনভার্ট করব, তাহলে দেখো 60 মিনিট ইকুয়াল হচ্ছে আমাদের 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট ইকুয়াল হচ্ছে 1/60 ডিগ্রি। তাহলে এত মিনিট 3293/60 মিনিট ইকুয়াল কি হবে, এর সাথে এটা গুণ হয়ে যাবে না, 3293/60 × 60 ডিগ্রি। আগে একটা 60 ছিল, নতুন একটা 60 চলে আসছে, তাহলে কি আছে 60 × 60। জাস্ট কিন্তু আমরা কি করছি, ঐকিক নিয়ম করছি কিন্তু, তাই না? তাহলে এত মিনিট ইকুয়াল কত ডিগ্রি হচ্ছে, এত ডিগ্রি। এর মানে কি, আমরা এই মিনিটের মানের সাথে একটা 60 কি করছি, জাস্ট ভাগ দিছি। তাহলে এর সাথে যদি আমি 60 ভাগ দিই, 60 × 60 এরকম একটা মান আসে না? আর আগে কিন্তু আমাদের এই যে 55 আসে, এটা কিন্তু অলরেডি কিসে কনভার্ট হয়ে গেছে, আমাদের ডিগ্রিতে। এটাও ডিগ্রিতে আছে, তাহলে ব্র্যাকেট দেখি উপরে ডিগ্রি লিখতে পারি, মানে দুইটা আমাদের ডিগ্রিতে আছে। তাহলে এইখানেও দেখো আমাদের একটা কি ভগ্নাংশ পেয়ে গেছি আমরা, এখানে দেখো আমরা একটা মিশ্র ভগ্নাংশ পেয়ে গেছি। হ্যাঁ, মিশ্র ভগ্নাংশ যদি আমরা কনভার্ট করি কত আসে দেখো, এটা 60 × 60 এটা কত আসে আমাদের
এটা হচ্ছে আমাদের 3600 এত ডিগ্রি। আচ্ছা, আর এটাকে যদি এখন কনভার্ট করে দেখো 55 3600 যোগ 3293, এটা আসে দেখো 20 12 93/3600। এখন এটা কি আসছে ডিগ্রিতে, এটা আমরা কিছু কনভার্ট করবো রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়াল কত, π/180 রেডিয়ান না? তাহলে এত ডিগ্রি ইকুয়াল কত হবে, এটার সাথেও যে π/180 গুণ হয়ে যাবে না, যে এই সূত্রটার দিকে থাকবে। তাহলে দেখো এটার মান কত আসবে, 20 12 93 বাই হচ্ছে আমাদের 3600 ইন্টু হচ্ছে π/180, কিসে কনভার্ট হয়ে গেল এটা, রেডিয়ানে। সো এই ক্যালকুলেশনটা আমি করি, এটা করলে দেখো আমাদের আসে হচ্ছে 0.9759 রেডিয়ান। প্রায় কথাটা একটু লিখে দিব। আচ্ছা, এখানে আরো অনেক সংখ্যা আছে, তো আসে 0.9759 রেডিয়ান। এই পায়ের ভ্যালু রাখবে হচ্ছে 3.1416, পায়ের ভ্যালু এটা আমাদের। আচ্ছা, সো রাখলে দেখো আমরা কিন্তু ডিগ্রি থেকে রেডিয়ানে খুব সহজেই কনভার্ট করে ফেলছি। এখন দেখো আমাদের এই কোশ্চেনটা 1.3177 রেডিয়ানকে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে বলতেছে। তাহলে দেখো আমরা দেখো এই সূত্রটা থেকে 1 রেডিয়ান ইকুয়াল কত ডিগ্রি, 180/π ডিগ্রি না? তাহলে 1 রেডিয়ান ইকুয়াল যদি 180/π ডিগ্রি হয়, তাহলে এত রেডিয়ান কি হবে, জাস্ট গুণ হয়ে যাবে 3177 ইন্টু 180/π ডিগ্রি। তাই তো? এই ক্যালকুলেশনটা করি আমরা, কত আসে, এটা আসে দেখো আমাদের 75.49847 ডিগ্রি আসে। এখন দেখো আমরা কি দেখি ডিগ্রি পাইছি, কিন্তু এই যে ভগ্নাংশগুলো আমরা আসলে এগুলো রাখতে চাই না, বুঝছো? আমরা এগুলোকে মিনিট আর সেকেন্ড এখন কনভার্ট করব। সো কিভাবে মিনিট আর সেকেন্ডে কনভার্ট করা যায়? আমরা জানি যে 1 ডিগ্রি ইকুয়াল 60 মিনিট এবং 1 মিনিট ইকুয়াল কত সেকেন্ড, 60 সেকেন্ড। সো প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। একটা হচ্ছে 75 আছে, একটা দেখো 0.75 প্লাস 0.49847 লেখা যায় না, যে এই সংখ্যাটাকে এত প্লাস আছে লেখা যায় না? সো এইখানে যে একবারে সুন্দর দেখে যে সংখ্যাটা আছে না, এটাকে তুমি ডিগ্রি বসাই দেবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের 75 ডিগ্রি। আর যে বাকি সংখ্যাটা আছে এর সাথে আমরা এখন 60 গুণ করলে আমরা মিনিট পেয়ে যাব। মানে এই যে 0.49847 এর সাথে যদি আমি 60 গুণ করি না, তাহলে এইটা হয়ে যাবে আমাদের মিনিট। তাহলে গুণ করে দেখি কত পারি, 49, এটা দেখো আসে হচ্ছে আমাদের 29.9082 মিনিট। আমরা এই দেখো এইখানে ভগ্নাংশটা কিন্তু আমরা চাই না, ঠিক আছে? আমরা এটাকে চাই সেকেন্ডে কনভার্ট করতে। সো এটাকে কিভাবে সেকেন্ডে কনভার্ট করবো, এবার এই মিনিটটাকে কিভাবে লেখা যায়, 29 প্লাস 0.9082 এইভাবে। তাহলে এই যে 29 যে সুন্দর সংখ্যাটা আছে, এটা হয়ে যাবে তখন আমাদের মিনিট, 29 হয়ে যাবে মিনিট। আর এই যে সংখ্যাটা আছে 0.9082, এইটার সাথে যখন আমি 60 গুণ করব, 60 যখন গুণ করে দেবো তখন এটা হয়ে যাবে আমাদের সেকেন্ড। তাহলে এর সাথে যখন আমি 60 গুণ করব, তখন দেখো আমাদের মানটা আসে হচ্ছে 75 ডিগ্রি 29 মিনিট, আর হচ্ছে 54.492 সেকেন্ড। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এখানে কি কি আছে, এখানে দেখো আমাদের ডিগ্রি আছে, মিনিট আছে, এবং এই জিনিসটা কি হচ্ছে আমাদের সেকেন্ড, তাই না? সো আমরা কিন্তু রেডিয়ানকে আমরা ডিগ্রি, মিনিট এবং সেকেন্ডে কিন্তু কনভার্ট করে ফেলছি।